নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি তস্মিনা। দিনের বাছাই করা খবর নিয়ে শুরু করছি আজকের সেরা 10। উঠল আলু ব্যবসায়ীদের ধর্মঘট, মন্ত্রীর সঙ্গে আলোচনায় বেরিয়ে এলো রফার সূত্র। 3 দিন পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন আলু ব্যবসায়ীরা। বুধবার হুগলির হরিপালের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের কৃষিমন্ত্রী বেচারাম মান্না। তারপরই ধর্মঘট তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন। আজকের সভা থেকে আমরা মাননীয় সরকারের কাছে আবেদন করব, আমাদের যে যে জেলায় আলুগুলো বাইরে যায়, বিশেষত বর্ধমান, বিশেষত বাঁকুড়া, মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমানের একাংশে এবং উত্তরবঙ্গ, এই যে আলুগুলো বহির্রাজ্যে যায় সেটাও যাতে স্বাভাবিকভাবে থাকে, সেই জন্য আমরা মাননীয় সরকারের কাছে আজকে জানাবো। অত্যন্ত অনেক ভেবেচিন্তে আমাদের কাজ করতে হয়। এ ব্যাপারে আমরা বাজার নিয়ন্ত্রণ, স্বাভাবিক যোগান সম্পূর্ণ হওয়ার পরেই এটা চূড়ান্ত পর্যায়ে যত দ্রুত তাড়াতাড়ি সমাধান করা যায় সেটা নিশ্চয়ই আমরা দেখব। বাজেটে অন্ধ্র, বিহারে কল্পতরু মোদী সরকার, বাকি রাজ্যের প্রতিবঞ্চনার অভিযোগ। সংসদের বাইরে তুমুল বিক্ষোভে ইন্ডিয়া জোটের নেতাদের, প্ল্যাকার্ড হাতে স্লোগান, শামিল সোনিয়া, রাহুল, অখিলেশ, কল্যাণ। Partial towards state, Bengal has been neglected very badly. डेवलपमेंट के लिए, इंफ्रास्ट्रक्चर के लिए पैसा मिले, लेकिन दूसरे प्रदेशों के साथ भी भेदभाव न हो। उत्तर प्रदेश को क्यों नहीं पैकेज मिल रहा है? बजट ਦੇ ਵਿੱਚ ਪੰਜਾਬ ਨੂੰ ਅਣਦੇਖਾ ਕੀਤਾ ਗਿਆ। ਅਸੀਂ ਆਪਦੇ ਹੱਕਾਂ ਦੀ ਲੜਾਈ ਵਾਸਤੇ ਔਰ ਪੰਜਾਬ ਦੇ ਵਾਸਤੇ ਅੱਜ ਅਸੀਂ ਇਹ ਪ੍ਰੋਟੈਸਟ ਕੀਤਾ ਹੈ। Kerala, there were a few expectations, particularly in the health sector, the promise to maintain an AIIMS there and so on, all of which have not been fulfilled. মঙ্গলবার মোদী সরকার সপ্তমবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করে। বাজেটে জোর দেওয়া হয়েছে মধ্যবিত্ত, যুব, নারী এবং কর্মসংস্থানে। একই সঙ্গে বাজেটে ঢালাও বরাদ্দ অন্ধ্র এবং বিহারে। মিলেজুলে মোদী সরকারের 2 খুঁটি চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমারকে খুশি করতেই এই ঢালাও উপহার, জানিয়েই তুমুল সমালোচনা বিরোধীদের। ইন্ডিয়া জোটের দাবি, এই বাজেট শুধুই কুর্সি বাঁচানোর বাজেট। মধ্যবিত্তের কথা এই বাজেটে ভাবা হয়নি। বঞ্চিত হয়েছে একাধিক রাজ্য। বুধবার সংসদে ফের বাজেট নিয়ে সুর চড়ায় বিরোধীরা। তাদের দাবি, এনডিএ নয়, ইন্ডিয়ার বাজেট চাই। जिस जगह अपोजिशन पार्टी चुन के आ गई, जिस जगह आपको निग्लेक्ट किया गया है या लोगों ने नकार दिया आपको, उस जगह कुछ नहीं मिला। Just to the point that he raised, that I have not named many states. Congress party has been in power for a very long time in this country. They presented so many different budgets. And they would know clearly that in every budget, you don't get an opportunity to name every state of this country. কথা কাটাকাটি শোরগোলে উত্তাল হয় সংসদ। এরপর রাজ্যসভা থেকে ওয়াকআউট করে বিরোধীরা। সংসদের বাইরেই বিক্ষোভ দেখান তারা। প্লাকার্ড হাতে প্রতিবাদ, একজোট রাহুল, কল্যাণ, অখিলেশ। ये बजट जनविरोधी है, अन्याय है, किसी को भी न्याय मिला नहीं। एक ऐसा बजट है जिसने लगभग हर व्यक्ति को निराश किया है। औसतन हम देखते हैं कि बजट कुछ इस प्रकार का होता है कि एक वर्ग खुश होता है, दूसरा वर्ग निराश होता है। लेकिन ये कमाल का बजट इजाद किया गया है जिसमें लगभग इस देश का हर वर्ग निराश हुआ है, मात्र 2 व्यक्तियों को छोड़ के, नीतीश कुमार और चंद्रबाबू नायडू। We are protesting very simply about the fact that there is so much discrimination in the budget against every other state other than Andhra and Bihar. So the country has 28 states and 8 union territories. You cannot skew all your grants only to 2 states. And this kind of injustice is being protested. Every MP is holding up something involving their own state and pointing out that this is completely unjust. इनके दिमाग में तो इलेक्शन के सिवा और कुछ नहीं, देश नहीं है, राष्ट्र नहीं है, कुछ नहीं है, सिर्फ अपना परिवार और पावर, यही 2 इनको चाहिए। বাজেট পেশ হওয়ার পরেই মঙ্গলবার কংগ্রেস সভাপতি খার্গের বাসভবনে বৈঠকে বসে ইন্ডিয়ার নেতারা। সূত্রের খবর, বাজেটের বিরোধিতায় 27শে জুলাই নীতি আয়োগের বৈঠকের বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। কলকাতা টিভি।
চোপড়া থেকে সন্দেশখালী মহিলাদের উপর অত্যাচার নিয়ে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। জেসিবি জয়ন্তদের মতো মাতব্বরদের নিয়ে শুরু হয় সমালোচনা, যা নিয়ে গত কয়েক মাস ধরে রাজ্য সরকারকে একাধিকবার তোপ দেখেছিল বিজেপি। এবার একই ইস্যুতে বিধানসভার অন্দরেও সরব পদ্ম শিবির। প্ল্যাকার্ডে বাংলার নারী নির্যাতন, বিধানসভায় বিজেপির বিক্ষোভ। বিজেপির মুখে ফের চোপড়া, ফের সন্দেশখালী, হাতিয়ার নারী নির্যাতন, জানিয়ে উত্তাল বিধানসভা। বুধবার নারী নির্যাতন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিবৃতি দাবি করে বিজেপি। মুখ্যমন্ত্রী এদিন বিধানসভায় ছিলেন না। এ নিয়ে বক্তব্য পেশে দায়িত্ব পান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, কিন্তু তার জবাবে সন্তুষ্ট হয়নি বিজেপি বিধায়করা। বিধানসভা থেকে ওয়াকআউট করেন তারা, বিধানসভার বাইরে বিক্ষোভ দেখান। সুরজালি গ্রাম পঞ্চায়েতে হামিদুরের বাহিনী দুজনকে খুন করেছে। আজকে সকালে যেখানে তালিবানি কায়দায় সালিসি সভায় মহিলাদের উপর অত্যাচার হয়েছে, আমরা মেন প্রিন্সিপাল অপোজিশন বিজেপি ছাড়া ভিতরে কোনো অপোজিশন নেই। আমাদের বলার জায়গা কোথায়? বিজেপি বিধায়কদের পাল্টা নিশানা করতে সারেনি তৃণমূল। হাথরাস মণিপুরের প্রসঙ্গ টেনে মন্ত্রী চন্দ্রিমার দাবি, বিজেপি শাসিত রাজ্যগুলি নারী নির্যাতনে এগিয়ে। একই সঙ্গে রাজ্যের থেকে আইন শৃঙ্খলা কেড়ে নেওয়ার জন্যই নতুন 3 ফৌজদারি আইন চালু করা হয়েছে বলে দাবি তৃণমূলের। টাইম রেকর্ড পুরো তথ্য অনুযায়ী নারী নির্যাতন, নারী পাচার, যৌন নির্যাতন এই সমস্ত ঘটনাগুলো বিজেপি শাসিত রাজ্যে অনেক বেশি হয়। দ্বিতীয়ত আমি জানতে চাইবো যে মণিপুরে মহিলাদের দর্শন করে নগ্ন করে যখন প্যারেড করানো হয় তখন তিনি কেন চুপ থাকেন বা প্রধানমন্ত্রী চুপ থাকেন? প্রধানমন্ত্রী যখন স্বাধীনতা দিবসের দিন বিলকিস বানর দর্শকদের রেহাই করে তখন জেল থেকে বেরোনোর পর বিজেপির নেতারা কেন তাদেরকে মালা দিয়ে বরণ করে? অমিত মালবিয়া কেন বেনারস হিন্দু ইউনিভার্সিটি দর্শকদের নিয়ে আইটি সেল চালায়? বা ব্রিজভূষণের মতো বিজেপির নেতারা মহিলা কুস্তিগীরদের যৌন নির্যাতন করার পরেও তার ছেলেকে আবার এমপি বানানো হয়? এ বিষয়ে তিনি কি বলবেন, একটু যদি তিনি সবার সামনে বলেন খুব ভালো লাগবে। লোকসভা ভোটে সন্দেশখালীতে মহিলাদের উপর অত্যাচারের অভিযোগকে হাতিয়ার করে বিজেপি, টার্গেট করে বাংলার মহিলা ভোট ব্যাংককে। পরে গোপন ক্যামেরার বিজেপি নেতারই বিবৃতি মহিলাদের ওপরে নির্যাতনের ঘটনায় জল ঢেলে দেয়। ভোটের ফলেও পর্যদস্ত হয় বিজেপি। কলকাতা টিভি। ফের রাজ্যের ডাকাতি, আর এবার মালদার গাজলের একটি সমবায় ব্যাংকে হানা দিল 7-8 জনের দুষ্কৃতী দল। গুলিবিদ্ধ ব্যাংকের হিসাব রক্ষক। পুলিশ সূত্রে খবর, প্রায় 7 থেকে 8 লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীর দল। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তে গাজল থানার পুলিশ। গাজলের সমবায় ব্যাংকে ডাকাতি, গুলিবিদ্ধ ব্যাংকের হিসাব রক্ষক। দিনে দুপুরে ডাকাতি 7-8 জনের দুষ্কৃতী দলের। রানীগঞ্জ ডোমজুরের পর ফের ডাকাতির ঘটনা। স্থানীয় সূত্রে খবর, 7-8 জন হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যাংকে ঢোকে। সিসিটিভি ফুটেজে দেখা যায় বেলা 2:30 নাগাদ একটি 4 চাকা সাদা রঙের গাড়ি এসে ব্যাংকের সামনে দাঁড়ায়। হাতে পিস্তল নিয়ে ব্যাংকের মধ্যে ঢুকে পড়ে দুষ্কৃতীরা। ব্যাংকের বাইরে 2 জন দাঁড়িয়ে, বাকিরা ভিতরে ঢুকে যায়। এরপর ব্যাংকের ওপরের তলায় উঠে হিসাবরক্ষককে চাবি দেওয়ার জন্য বলে, বাধা দেওয়ায় চাবি ধস্তাধস্তি হয়। অভিযোগ, এরপর হিসাবরক্ষকের দিকে 1 রাউন্ড গুলি চালানো হয় বলে দাবি আহত হিসাবরক্ষকের। তার পেটে গুলি লেগেছে। প্রথমে তাকে গাজল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। গুলিবিদ্ধ হিসাবরক্ষক শিক্ষক পল্লী এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, প্রায় 7 থেকে 8 লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতী দল। ঘটনাস্থলে যায় গাজল থানার পুলিশ। সব টাকা পয়সা নিয়ে চলে গেছে। কজন এসেছিল? আমি তো ভাই গুনে 8-10 জন, 7-8 জন 10 জন হবে মনে হয়। তো গুলি চালিয়েছে? আমাদের ব্যাংকের ভিতর ঢুকলো, মাঝখানটায় 2 জনকে এখানে গার্ড হিসেবে রাখলো, 2 জনের হাতে রিভলভার। এবার আমরা তো ভয় থরথর করছি। উপরে উঠে গেল, উপরে উঠে গিয়ে আমার কেশিয়ারের সঙ্গে মানে ওই চাবি নিয়ে ধস্তাধস্তি। চাবিটা না দেওয়ার জন্য ওকে 1 রাউন্ড গুলি করে দেয়, গুলিটা পেটে লাগে। এবার তারপর ওখান থেকে ওরা ক্যাশ নিচে নেমে বেরিয়ে চলে গেল। এখানটায় যাওয়ার পথে আমার নিচে সেল সেকশনের যে টাকা, সেই টাকাটাও ওরা নিয়ে চলে গেল। গত 2 মাসে রাজ্যে বেশ কয়েকটি ডাকাতির ঘটনায় শোরগোল। সম্প্রতি পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে একটি সোনার দোকানে ডাকাতির ঘটনায় গুলিও চলে। ঠিক তারপরে হাওড়ার ডোমজুড়ে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির ঘটনায় বিহার ঝাড়খণ্ডের চোখ মিলেছে। পড়শি রাজ্য থেকে গ্রেপ্তার হন বেশ কয়েকজন। গাজলের ঘটনাতেও বিহার বা ঝাড়খণ্ডের যোগ রয়েছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক এলাকায়, তদন্তে পুলিশ। মালদা থেকে সব্যসাচী মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি।
দক্ষিণ চব্বিশ পরগনার কুলপির পঞ্চায়েত অফিসে ঢুকে সেক্রেটারিকে মারধরের অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে। প্রাণনাশের হুমকির ভয়ে পঞ্চায়েত অফিসে যেতে ভয় পাচ্ছেন আক্রান্ত সেক্রেটারি। যদিও ক্ষমা চেয়ে গন্ডগোলের নিষ্পত্তি হয়েছে বলে দাবি তৃণমূল নেতাদের। পঞ্চায়েত অফিসে ঢুকে সরকারি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল নেতা ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। দক্ষিণ চব্বিশ পরগনার কুলপির চণ্ডীপুর পঞ্চায়েতের ঘটনা। অফিসে ঢুকে পঞ্চায়েতের সেক্রেটারি ভিক্টর মিশ্রাকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের উপপ্রধান সহ বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য ও তাদের স্বামীদের বিরুদ্ধে। মারধরের পাশাপাশি নিয়মিত দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকিও। মারধরের ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক, যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। প্রধান সাহেব ছুটে আসে, এসে আমাকে প্রধানের ঘরে ডাকে। আমি প্রধানের ঘরে যখন যাই, প্রধানের ঘরে যাওয়ার আগেই উনি ঘর থেকে বেরিয়ে এসে আমার ধাক্কাধাক্কি করে, প্রচুর মারধর করে। তার সঙ্গে কিছু সাঙ্গপাঙ্গ ছিল, মেম্বারের স্বামী, কিছু মেম্বার। এবার বলা চেপে ধরে মারা করার হুমকি দেয় সঙ্গে সঙ্গে। বিষয়টি নিয়ে কুলপির বিডিও সৌরভ গুপ্তর দ্বারস্থ হয়েছেন আক্রান্ত সেক্রেটারি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী কাজ হবে বলে দাবি বিডিওর। গতকালকেই আলোচনা হয়েছে ওদের কাছে, আমি ওদের সাথেও একই কথাই বলেছি যে যেভাবে আমাদের উচ্চতর আধিকারিকরা বলবেন সেইভাবেই আমরা আগামী দিনে স্টেপ নেব। যেহেতু এটা অফিসিয়ালি কোনো কমপ্লেন ওইভাবে হয়নি, সেজন্য আমরা যেহেতু কিন্তু আমাদের নজরে যেহেতু ব্যাপারটা এসেছে, আমরা সেইভাবে যেভাবে উপর থেকে আমাদেরকে বলে দেবে সেইভাবেই আমরা ব্যবস্থা নেব আগামী দিনে। আক্রান্ত সেক্রেটারির কাছে অভিযুক্ত নেতারা ক্ষমা চেয়ে ঘটনার নিষ্পত্তির চেষ্টা করলেও পঞ্চায়েত অফিসে ঢুকে তৃণমূল নেতাদের দাদাগিরির অভিযোগের জল গড়িয়েছে বহুদূর। আমাদের উপপ্রধান সেক্রেটারির কাছে অন্যায় স্বীকার এবং হাত জোড়ে করে ক্ষমা স্বীকার করে। তখন সেক্রেটারি সাহেব হঠাৎ বলে উঠল যে আমি ওদের বিরুদ্ধে কোনো অভিযোগ করতে চাই না বলে একটা মুজলেখা আইসি সাহেবের কাছে দিলেন, দিয়ে চলে এলেন। আমি ওনাকে আশ্বস্ত করতে পেরেছিলাম যে বিগত দিনে বা এরকম ঘটনা যে ঘটেছে, যাতে আর এরকম ঘটনা পুনরায় না ঘটে সেটা নিশ্চিত করে আমরা দায়িত্ব নেব। কুলপিতে তৃণমূল নেতাদের দাদাগিরির অভিযোগে সোচ্চার বিরোধীরা। আমাদের পার্টিতে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন এই সমস্ত ঘটনার সঙ্গে পার্টি দূরে থাকবে এবং একই সঙ্গে কঠোরভাবে প্রশাসন এবং পুলিশ ব্যবস্থা নেবে। সেটা প্রত্যহ আমরা দেখছি। যদি কোথাও কিছু ঘটনা ঘটে, পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করছে এবং আমরা পার্টিতে কোনো রকম এদেরকে শেল্টার দেওয়া বা তাদের রক্ষা কবচ দেওয়ার ব্যবস্থা আমরা করি না। কোন পুলিশ প্রশাসন সব নীরব, কেউ কিচ্ছু করবার ক্ষমতা নেই। অর্থাৎ এই যে লুটেরা বাহিনী, এই লুটেরা বাহিনীর দৌরাত্ম্য চলছে বলেই পঞ্চায়েতের সচিবও মুক্তি পাচ্ছে না বা স্কুলের হেডমাস্টারও মুক্তি পাচ্ছে না, সাধারণ মানুষও মুক্তি পাচ্ছে না। অতএব এর রাশ যদি এখনই রাজ্যের মুখ্যমন্ত্রী না ধরে, তাহলে ভবিষ্যতে কিন্তু সম্পূর্ণই উগ্রপন্থীদের হাতেই রাজ্যের ভাগ্য চলে আসবে। সেক্রেটারিকে মারধরের প্রতিবাদ জানিয়েছে তৃণমূলের কর্মচারী ফেডারেশন। পুলিশ আক্রান্ত সেক্রেটারির নিরাপত্তার আশ্বাস দিলেও অফিসে যেতে ভয় পাচ্ছেন ভিক্টর মিশ্র। আপাতত অভিযুক্ত উপপ্রধানকে পঞ্চায়েত অফিসে যেতে নিষেধ করা হয়েছে। কুলপি থেকে কোয়েল মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। এখন সময় একটা বিরতির, ফিরছি আরো অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। অন্যের জমি হাতিয়ে প্লট করে 2 কোটিতে বিক্রির অভিযোগ। কাঠগড়ায় কাঁথি তৃণমূল কাউন্সিলর অতনু গিরি। মুখ্যমন্ত্রীর দ্বারস্থ জমির আসল মালিক। পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে তদন্তের নির্দেশ নবান্নের। অতিরিক্ত জেলাশাসককে তদন্ত করে রিপোর্ট দেওয়ার নির্দেশ। মুখ্যমন্ত্রীর নির্দেশই সার, জনপ্রতিনিধিদের অন্যায় চলছেই। কাঠগড়ায় কাঁথির তৃণমূল কাউন্সিলর, অন্যের জমি হাতিয়ে বিক্রির অভিযোগ। ঘটনার সূত্রপাত 2020। আর্থিক সমস্যায় পড়ে 77 শতক জমি বিক্রির সিদ্ধান্ত নেন কাঁথির আশিস মাইতি। জমি বিক্রির দায়িত্ব নেন কাঁথি পৌরসভার কাউন্সিলর অতনু গিরি ও তাঁর ঘনিষ্ঠরা। চক্রান্ত করে সেই 77 শতক জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ। জমি বিক্রির কানাকড়িও পাননি জমির মালিক আশিস মাইতি। বিচার চেয়ে অভিযুক্ত কাউন্সিলরের বিরুদ্ধে কাঁথি থানায় এফআইআর করেন তিনি। ছুটে ছুটে আনা কোনো কাউন্সিলর নাই, তো আমি ছুটিনি। দেখে এই করে করে আমাদের এখন বর্তমান উনি ওই মূল্যে অনেক জায়গায় বিক্রি করে দিয়েছে, অনেক কোটি কোটি টাকা মুনাফা লুটেছে। তারপরে আমি যখন সামনে বলতে যাই, ডরমেটারি অফিসে বলে দিলীপ খান্ডার আমার দাদার সামনে, কাউন্সিলরের সামনে অনেক ধমক দিয়েছে, রেপ কেসের আসামি করে দিব, আমাদের নামে কেস করলে, উমুক করলে।
একদম রেপ কেসের আসামি করে দিব। ডিএম স্যারের আমি ওই সব ডকুমেন্ট নিতে নিতে ডিএম স্যার বেরিয়ে গেলেন। তো যাই হোক, ডিএম স্যারের অফিসে অনেক হেল্প পেলাম। হেল্প পাওয়ার পরে আমাকে অনেক কিছু সহযোগিতার আশ্বাস দিলেন। আমার অ্যাডভোকেটদের প্রভাব খাটাচ্ছে, অ্যাডভোকেটের কাছে পয়সার বিনিময়ে আমাকে বলছে কেস তুলে নিতে, বহুত প্রেশার। আমার এমন জীবন মানে প্রাণহানি আমার হয়ে আসছে। ঘটনাটি কাঁথি 7 নম্বর ওয়ার্ডের, যে ওয়ার্ডের কাউন্সিলর অতনু গিরি। তার দাবি, তিনি জমি বিক্রির মধ্যস্থতা করেন, তবে টাকার লেনদেনের সঙ্গে কোনোভাবে জড়িত নন। 3 মিথ্যা অভিযোগ। আর আমি 7 নম্বরের কাউন্সিলর। আগের বলে 2017 সালের ঘটনা এটা। 17 সালে আমি এলাকার কাউন্সিলর হিসেবে একটা জমি সংক্রান্ত সমস্যা হয়েছিল। আশিস বাবু আমার কাছে অভিযোগ করছিলেন এবং কাবুল বেরার বিরুদ্ধে, যে তার জমি জমার ব্যাপারে একটা টাকা পয়সার ধারদুর কী ব্যাপার ছিল। আমার কাছে বসা হয়েছিল আমার ওয়ার্ড কমিটি অফিসে। আমি সেখানে সালিসি করেছিলাম। সালিসি করতে গিয়ে যা বুঝতে পেরেছিলাম, সেখানে কাবুল বাবুর কাছ থেকে ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আশিস বাবু টাকা ধার নিয়েছিলেন। টাকা উনি শোধ করতে পারেননি। তার জমির মালিক এফআইআর এর পাশাপাশি রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর কাছেও অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নবান্নর। ভূমি ও ভূমি সংস্কার দফতরের ডেপুটি সেক্রেটারি পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে তদন্তের নির্দেশ দেন। জেলাশাসক পূর্ণেন্দু মাঝি তদন্ত রিপোর্ট তৈরিতে ইতিমধ্যে পদক্ষেপ করেছেন। অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরীকে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। কাঁথি থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। কাকদ্বীপে তৃণমূলের মদতে নদীর চর বিক্রির অভিযোগ, ম্যানগ্রোভ কেটে তৈরি হচ্ছে ঘর। বিজেপির অভিযোগ, নীরব প্রশাসন। স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত প্রধানের সাফাই, বিষয়টি তিনি জানেন না। কাকদ্বীপ ব্লকের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের নতুন পল্লী এলাকায় নদীর চর বিক্রি হয়ে যাচ্ছে বসত বাড়ির জন্য। কাঠগড়ায় শাসক দল গোপনে ম্যানগ্রোভ কেটে মাটি ফেলে চলছে নির্মাণ কাজ। অভিযোগ, এই জায়গায় বাড়ি করার জন্য শাসক দলের নেতাদের দিতে হচ্ছে 40 থেকে 60 হাজার টাকা। নদীর চরে পড়ছে মাটি, গড়ে উঠছে কলোনি। মৎস্যজীবী পরিবারের বাড়ি তৈরি হচ্ছে বলে অভিযোগ। এদিকে খাজনা রসিদ দিচ্ছে পঞ্চায়েত। নদীর চরে ঘর তৈরিতে টাকা দিয়েছেন বলে জানালেন এক ব্যক্তি। জায়গাটা পার্টি অফিস থেকে দিয়েছে, পার্টি অফিসে কিছু পয়সা দিয়েছি, সেখান থেকে আমাদের দিয়েছে। কত টাকা দিয়েছে? ওই 46,000 টাকা পড়েছে। কে কথা বলেছিল? পার্টি অফিসে অনেক কয়জন ছিল, তাদের নাম তো নেই। তবে এই কথা একেবারেই তার জানা নেই বলে দাবি প্রধানের। না না, আমার তো জানা নেই, একদম আমি জানি না এটা কোথায় নদীর চর বিক্রি হচ্ছে, এটা আমি জানি না। আপনারা যেহেতু আমাকে বলছেন, আমি সেটা তদন্ত করে দেখব। দুর্নীতি ইস্যুতে বিজেপির নিশানায় শাসক দল, তুললেন নাগরিকত্বের প্রশ্ন। যে তৃণমূল নেতারা কোন পর্যায়ে গেছে, আজকে নদীর চর বিক্রি করছে, কালকের হয়তো পুরো হুগলি নদীটাকেই বিক্রি করে দেবে। আর সবচেয়ে বড় কথা হলো, যাদেরকে ওই চরে বসানো হচ্ছে তারা প্রকৃতপক্ষে ভারতীয় নাগরিক। তো জমি দখল নিয়ে মুখ্যমন্ত্রীর করার নির্দেশের পরেও চলছে জমি মাফিয়া রাজ। এখন দালাল চক্রের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় প্রশাসন, সেদিকেই নজর। কাকদ্বীপ থেকে মানস প্রধানের রিপোর্ট, কলকাতা টিভি। ফের বিমান দুর্ঘটনা নেপালে। অন্তত 18 জনের মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। কাঠমান্ডু থেকে পোখরা যাওয়ার পথে রানওয়ে থেকে ওড়ার পরে দুর্ঘটনার কবলে পড়ে উড়ান। পাইলটকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। কেন দুর্ঘটনা, তার তদন্ত শুরু হয়েছে। ফের নেপালে বিমান দুর্ঘটনা। নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌর্য এয়ারলাইন্সের একটি বিমান কাঠমান্ডু থেকে প্রায় 150 কিলোমিটার পূর্বে পর্যটন কেন্দ্র পোখরাতে যাওয়ার কথা ছিল। তবে টেক অফের কিছুক্ষণের মধ্যেই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। হঠাৎই আগুন ধরে যায় বিমানটিতে। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। বিমানবন্দরের কর্মী ও নিরাপত্তা রক্ষীরা শুরু করে উদ্ধার কাজ। বন্ধ করে দেওয়া হয় বিমান পরিষেবা। নেপাল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সৌর্য এয়ারলাইন্সের মোট 19 জন প্রযুক্তি কর্মীকে নিয়ে বিমানটি পোখরা যাচ্ছিল। এর মধ্যে 18 জন নেপালি ও একজন ইয়েমেনের নাগরিক ছিলেন। সকাল 11টায় দুর্ঘটনার কবলে পড়ে বিমান। 18 জনেরই মৃত্যু হয়েছে। একমাত্র পাইলট এখনো পর্যন্ত চিকিৎসাধীন। 37 বছর বয়সী বিমান চালক মনীষ সাক্ষ্যকে উদ্ধার করে সিনামঙ্গলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিমান চালকের পরিস্থিতি আশঙ্কাজনক বলেই খবর। 2010 সাল থেকে একের পর এক বিমান দুর্ঘটনার সাক্ষী থেকেছে নেপাল। 2010 থেকে 2024 গত 14 বছরে অন্তত 12টি বিমান দুর্ঘটনা ঘটেছে নেপালে। চলতি বছরেই জানুয়ারি মাসে ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান ওড়ার পরেই দুর্ঘটনার কবলে পড়ে। সেই সময় অন্তত 72 জনের মৃত্যুর খবর সামনে আসে। কলকাতা টিভি।
সেরা 10 আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।